সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইন্স এর একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা দশম শ্রেণীর 2024 সালের সভা সমিতির যুগ বলতে কি বোঝায়, 19 শতকে বাংলার রাজনৈতিক চেতনাতে হিন্দু মেলার অবদান কি রয়েছে সে সম্পর্কে আলোচনা করে নেব। 19 শতকের দ্বিতীয় ভাগে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত একটি শ্রেণী নিজেদের দাবি দাওয়া আদায়ের জন্য, অর্থাৎ তাদের কি দাবি রয়েছে বা ব্রিটিশ সরকারের কাছে তাদের কি আবেদন রয়েছে সে সম্পর্কে জানানোর জন্য একটি সংগঠন স্থাপন করেছিল বা কয়েকটি সংগঠন স্থাপন ঘটেছিল এই সময়কালে 19 শতকে, যে কারণে এই সময়কালটিকে বলা হয়ে থাকে সভা সমিতির যুগ, যেটিকে এই সভা সমিতির যুগ বলে উল্লেখ করেছিলেন ডক্টর অনিল শীল। অনিল শীল এটিকে বিশেষত্ব সভা সমিতির যুগ বলে অভিহিত করেছিলেন। এই সভা সমিতিগুলি ক্রমশ নিজেদের গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে ওঠে জাতীয়তাবাদের পথে অনুসরণ করেছিল। গোষ্ঠী স্বার্থ কথাটির অর্থ কি? অর্থাৎ যেমন মধ্যবিত্ত শ্রেণী, উচ্চবিত্ত শ্রেণী অথবা দরিদ্র শ্রেণীর মধ্যে কয়েকটি গোষ্ঠী যারা হচ্ছে খেটে খাওয়া মানুষ থাকে, কৃষক, চাষি, যে যার নিজেদের স্বার্থের ঊর্ধ্বে ওঠে জাতীয়তাবাদী, অর্থাৎ সকলের কথা চিন্তা করে তখন সেই মুহূর্তে আন্দোলন গড়ে উঠেছিল বা তারা বিভিন্ন সংগঠন স্থাপন করেছিল, যেটিকে জাতীয়তাবাদের পথ অনুসরণ করেছিল বলে বলা হয়েছে, যার পরিণতিতে প্রতিষ্ঠিত হয় ভারতীয় জাতীয় কংগ্রেস 1885 খ্রিস্টাব্দে। এই সময়কালে কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। প্রথমটি হলো ব্রিটিশ শাসনকালে বাংলায় বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে, পরে সেটি সমগ্র ভারতে এই ধরনের সংগঠন গড়ে তোলার সূত্রপাত বা জাগরণ ঘটিয়েছিল। অর্থাৎ কিনা একটি সংগঠন গড়ে ওঠা এবং তার সাফল্য থেকে আরো অন্যান্য সংগঠন গড়ে ওঠার প্রেরণা মানুষের মনের মধ্যে এসেছিল। দ্বিতীয় কি না, সাধারণ সমাজের শিক্ষিত এবং উচ্চবিত্তরা এইসব সংগঠনের সদস্য ছিল, অর্থাৎ কোনো নিম্নবিত্তরা যে এর সদস্য ছিল তা নয়, খুব কম বা অল্প পরিমাণে এই সময়ে সদস্য ছিলেন। বেশিরভাগ মানুষ কারা ছিল? শিক্ষিত বা উচ্চবিত্ত সম্প্রদায়। যদি আমরা লক্ষ্য করি জাতীয় কংগ্রেসের প্রধান সদস্য কারা ছিলেন? জওহরলাল নেহেরু, গান্ধীজি, নেতাজি, সর্দার বল্লভভাই, এই ধরনের মানুষকে আমরা জাতীয় কংগ্রেসের সদস্য হিসেবে পেয়ে থাকি। এরা ছিলেন মূলত কি না শিক্ষিত সম্প্রদায়ের মানুষ ও উচ্চবিত্ত অথবা মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষ। নিম্নবিত্ত সম্প্রদায় একেবারে ছিল না বললে খুব ভুল হবে, খুব অল্প পরিমাণের সম্প্রদায়, নিম্নবিত্ত সম্প্রদায়ের মানুষকে এই সময় লক্ষ্য করা গিয়েছিল। তাহলে এই টপিকটার মধ্যে আমরা আলোচনা করে নিলাম সভা সমিতির যুগ বলতে কি বোঝায় এবং তার কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নিলাম। দুটি বৈশিষ্ট্য এখানে আমরা আলোচনা করে নিলাম। এখন আমরা আলোচনা করব বাংলায় রাজনৈতিক চেতনার ক্ষেত্রে হিন্দু মেলার গুরুত্ব কি রয়েছে। হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়েছিল 12 এপ্রিল 1867 খ্রিস্টাব্দে। কংগ্রেসে একটি গুরুত্বপূর্ণ স্থানও দখল করেছিল এই হিন্দু মেলা। এটি প্রতিষ্ঠা করেছিলেন কে না নবগোপাল মিত্র। এর সম্পাদক ছিলেন জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর। এটি আমাদের খুব মনে রাখা দরকার, এমসিকিউ প্রশ্ন হিসেবে এটি আমরা পেতে পারি যে হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে ছিলেন? নবগোপাল মিত্র। এবং তার সম্পাদক কে ছিলেন? না জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর ও সহ সম্পাদকও ছিলেন নবগোপাল মিত্র। অন্যান্য সদস্য কে ছিলেন? দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, যতীন্দ্র মোহন ঠাকুর, মনমোহন বসু, অম্বিকাচরণ গুহ এবং তারানাথ বাচস্পতি। এই হিন্দু মেলা সংগঠনটি গড়ে ওঠার পটভূমি বা প্রেক্ষাপট কি ছিল? এই সময়কালে অনেক ধরনের রাজনৈতিক সংগঠন গড়ে উঠেছিল, কিন্তু এগুলি সাধারণ মানুষের জীবন নিয়ে বা রাজনৈতিক ঘটনা নিয়ে কেবলমাত্র গড়ে উঠেছিল। এগুলির মধ্যে কিন্তু সামাজিক বা ধর্মীয় বিষয়ে আলোচনা খুবই কম ছিল। যদি 19 শতকেই আমরা একটি সংগঠন হিসেবে জাতীয় কংগ্রেসের কথা বলে থাকি, এই জাতীয় কংগ্রেসেও কিন্তু সামাজিক মানুষের যে সামাজিক চাহিদা এবং ধর্মীয় চাহিদা সে সম্পর্কে কিন্তু আলোচনার মাত্রা খুবই কম ছিল। জাতীয় কংগ্রেসেও কিন্তু রাজনৈতিক মাত্রার পরিমাণই বেশি ছিল, যে কারণে কিন্তু হিন্দু মেলার জাতীয় বা হিন্দু মেলার রকম যে ধরনের সংগঠনগুলি রয়েছে সেগুলিতে সামাজিক এবং ধর্মীয় বিষয় সম্পর্কে আলোচনার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। এগুলিতে শুধুমাত্র রাজনৈতিক ঘটনা সম্পর্কে আলোচনা করা হতো না, এগুলিতে সামাজিক এবং ধর্মীয় বিষয় সম্পর্কেও আলোচনা হতো। রাজনারায়ণ বসু এবং তার সহযোগীরা
জাতীয় শিক্ষা এবং জাতীয় ঐতিহ্যকে বোঝানোর জন্য এই সংগঠনটি গড়ে তুলেছিলেন বা গড়ে তোলার কথা চিন্তা করেছিলেন। তার মতে জাতীয়তাবাদের অনুভূতি এবং জাতীয় গৌরবের প্রতি শ্রদ্ধা জাগিয়ে তোলা ছাড়া কোনো জাতি মহত্ব অর্জন করতে পারে না। অর্থাৎ নিজের জাতির প্রতি যে অনুভূতি এবং তার গৌরবের প্রতি যে শ্রদ্ধা রয়েছে, সেখানে তার মহত্ব অর্জন করা ছাড়া কোনো জাতিকে জাগিয়ে তোলা সম্ভব নয়। জাতি বলতে কি, যদি আমরা এখানে হিন্দু বা বাঙালি কথা বলা হয়, সেই জাতির কথা বলা হচ্ছে, কোনো নিচু জাতি বা ধর্মের কথা কিন্তু এখানে বলা হচ্ছে না। কোনো জাতি মহত্ব অর্জন করতে পারে না। এই প্রতীকী নিয়েই 12ই এপ্রিল 1867 খ্রিস্টাব্দে নরসিংহচন্দ্র বাহাদুরের বাগানে চিতপুরের রাজা জাতীয় মেলার আহ্বান করেছিলেন। প্রথমে এটির নামকরণ করা হয়েছিল জাতীয় মেলা, পরে এটির নামকরণ করা হয় চৈত্র মেলা, কারণ এটির আয়োজন করা হতো বাংলার চৈত্র মাসে। কোথায় আয়োজিত হতো না, নরসিংহচন্দ্র বাহাদুরের বাগানে এটি আয়োজিত হতো। চিতপুরের রাজা ছিলেন তিনি। এর লক্ষ্য কি ছিল না, এর লক্ষ্য ছিল জাতীয় স্তরে সমস্ত কিছুর উন্নতি ঘটানো, জাতীয় সংঘবদ্ধতা, সামাজিক উন্নতি ঘটানো, ভারতীয় শিক্ষার উন্নতি ঘটানো, সাহিত্য, আঁকা, স্বাস্থ্য ইত্যাদি ছিল এই জাতীয় মেলার মূল লক্ষ্য। অর্থাৎ কি না, যে স্বদেশী জিনিসপত্র বা গ্রামে গঞ্জে মানুষের হাতের তৈরি জিনিসপত্র যে রয়েছে, সেগুলির একটি সমাবেশ ঘটানোর লক্ষ্যই ছিল এই জাতীয় মেলার মূল উদ্দেশ্য, যেটি সংগঠিত হতো চৈত্র মাসে, বাংলার চৈত্র মাসে। গগনেন্দ্রনাথ ঠাকুর এই মেলার দ্বিতীয় বর্ষ সম্পর্কে বলেছিলেন যে এটি ছিল হিন্দুদের ঐক্যের প্রসঙ্গে একটি মেলা। অর্থাৎ হিন্দুরা সকলে মিলে যে মেলাতে একসাথে সমবেত বা সমবেত হতে পারে, তার আয়োজনের জন্যই এই মেলাটিকে আয়োজন করা হতো। এখন জেনে নেব হিন্দু মেলার তাৎপর্য কি রয়েছে। 1867 থেকে 1880 খ্রিস্টাব্দের মধ্যে মোট 14 বার এই মেলা অনুষ্ঠিত হয়েছিল। স্বল্পকালীন হলেও জাতীয়তাবোধ গড়ে তোলা বা বোঝার ক্ষেত্রে এর অবদান বিশেষ রয়েছে। সত্যেন্দ্রনাথ ঠাকুরের লেখা মিলে সব ভারত সন্তান গানের মধ্য দিয়ে এই মেলার শুরু হতো। এই গান জাতীয় সঙ্গীতের মতো দেশাত্মবোধ জাগিয়ে তুলত। মেলায় হাতে তৈরি জিনিসপত্র প্রদর্শনী হতো। হিন্দু মেলায় জনসমাবেশ বা বক্তৃতা জাতীয় অনুভূতি সৃষ্টি করত। অর্থাৎ এই আলোচনার মধ্য দিয়ে আমরা দেখে নিলাম যে হিন্দু মেলার গুরুত্ব কি রয়েছে বা জাতীয় জাগরণের জন্য হিন্দু মেলা কিভাবে আমাদেরকে সাহায্য করে থাকে। এবং আরেকটি যেটি গুরুত্বপূর্ণ টপিক, যে সভা সমিতির যুগ বলতে কি বোঝায়, সে সম্পর্কে আলোচনা করে নিলাম। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো জানিও। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আরো এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো ও লাইক করুন। ধন্যবাদ।